তারেক রহমানের মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রতিমন্ত্রী ডক্টর জাহিদুর রহমান সাধারণ পাসপোর্ট ব্যবহার করে, কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে দিল্লি এয়ারপোর্টে নাজেহাল হয়েছেন। এবং দিল্লি এয়ারপোর্টে সিকিউরিটি লোকজন তাকে নেশৈরি বলেছে যে এই নেশৈরি লোকটা কিভাবে একটা মানে উপদেষ্টা হয় একটা প্রধানমন্ত্রীর। বলেছে যে সে একটা নেশাগ্রস্ত একটা লোক, সে কিভাবে একটা প্রধানমন্ত্রীর। আচ্ছা, আমি বুঝলাম না, আমরা তো পৃথিবীর বহু দেশে গিয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু কখনো কোনো দেশে বলে নাই নেশারি দেখতে দেখতে নেশাগ্রস্ত। তাকে কেন নেশাগ্রস্ত বলে 2 ঘন্টা তাকে নাজেহাল করে তারপরে দিল্লি ঢুকতে দিল, তখন আবার তিনি রাগ করে দিল্লি না ঢুকে দেশে ফিরে আসলেন। এসে তারপরে চোটপাট করলেন এবং শুনলাম পররাষ্ট্র খলিল বলছে ভারতের বিরুদ্ধে স্যাংশন দিবে। বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার মতো? আমি লোক সামলাইতে পারতেছি না, প্লিজ আমাকে 30 সেকেন্ড থেকে সময় দিবেন। মানে কে বলেছে ভারতের বিরুদ্ধে স্যাংশন দিবে? আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব নাকি বলেছে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ইনক্লুডিং উইথ লাইক দেয়ার ইজ এ পসিবিলিটি দে আর কনসিডারিং অ্যাবাউট স্যাংশন। ও তাই নাকি? ব্লেজার খলিলের এত বছর আমি দোয়া করি, জামাতের সেই কি তাহের নাই কাহের তার ভাষায় বলি, আমি দোয়া করতেছি আমাদের ব্লেজার খলিল ভারতের উপরে স্যাংশন জারি করুক, আমরা একটু দোয়া করতেছি। জি প্লিজ, সরি ইন্টারাপ্ট করেন। আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে আমিও ফরিদ ভাইয়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে কথা বলি যে যদি পারেন তাহলে দেন, আমরা একটু দেখি মুরাদ কতটা আছে, তারেক রহমানের গাটস কতটা আছে, তারেক রহমানের যদি কোমরে জোর থাকে তাহলে দেন, আমরা দেখতে চাই। কথা এবং কর্মের মিল থাকতে হবে, যদি দিতে পারেন আমি খুশি হব। আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তি ওপিনিয়ন, আমি যেখানে থাকি সেই দেশের আমাদের ধর্ম অনুযায়ী যে সেই দেশের আইন কানুন মেনে চলতে হবে, আমি সেই আইন কানুন মেনে চলি এবং বাই আমেরিকান সেটা বিশ্বাস করি এবং বাই বাংলাদেশি সেটা বিশ্বাস করি। আমি সবচেয়ে খুশি হব। আপনি কেন অন্য দেশের জিনিস কিনেন? আপনার দেশে তখনই জিনিস আসবে যখন আপনি কিনবেন। আপনি যদি না কিনেন তাহলে আসবে কেন? আজকে যদি আপনি অস্ট্রেলিয়াতে যদি আপনার আমেরিকান প্রোডাক্ট বা ব্রিটিশ প্রোডাক্ট বা জার্মান প্রোডাক্ট না কিনেন, আপনার সেখানে ঢুকবে? বলেন আমাকে, ঢুকবেন? জনগণকে এটা করতে হবে। আপনি এখন আমি কি যদি না কে দেখুন বাংলাদেশের জনগণকে দিচ্ছে, তারা কি চায়? একটা হচ্ছে যে আমাদের নিজস্ব অনেক কিছুতে আমরা নির্ভরশীল অন্য দেশের প্রতি। এখন আপনার দেখতে হবে যে সাধারণ মানুষ, আপনার কত পার্সেন্ট মানুষ বিলো পভার্টিতে বাস করে, কত পার্সেন্ট মানুষ নিম্ন আয়ের দেশে, আমাদের নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে গিয়েছিলাম, সেখান থেকে আবার নিম্ন আয়ের দেশে চলে এসেছি। সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের যে মানুষগুলি না খেয়ে মারা যাবে, দুর্ভিক্ষ হবে। সুতরাং সেই দিকে মাথায় রেখেই সরকারকে কাজ করতে হয় যে আমরা কোথা থেকে খাদ্যশস্য বা যে কোনো জিনিস র ম্যাটেরিয়ালস বলে যেটা বিশেষ করে ওষুধ তৈরিতে, এই অনেক কিছুই আমরা পার্শ্ববর্তী দেশ থেকে আনি, কারণ আমাদের ক্যারিং কস্ট কম পড়ে এবং একটু কম মূল্যে। আপনি যদি এখন পাম অয়েল বাংলাদেশ, মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া বাদ দিয়ে যদি অস্ট্রেলিয়া থেকে বা জাপান থেকে আনে, আপনার দাম দ্বিগুণ পড়বে না? আপনি অস্ট্রেলিয়া যেখানে থাকে তারা ইম্পোর্ট করবে, তারা একটা প্রফিট করবে, তারপরে তারা এক্সপোর্ট করে, ক্যারিং কস্ট বেশি পড়বে, সুতরাং দাম বেশি পড়বে। এখন সেই জিনিস মাথায় রেখেই সরকার এর নীতি নির্ধারকরা কাজ করেন। এখন আমাদের যদি জ্ঞান বুদ্ধি আমরা হারিয়ে ফেলি তাহলে তো এই অবস্থা হবে। এখন উনি কেন সাধারণ পাসপোর্টে, সেটা আমি আসছি। এখন উনি সরকারের একটা সরকার প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, ওনার উচিত ছিল যে উনি রেড পাসপোর্ট নিয়ে যাবেন। তার মানে আপনি সরকারি আইন মেনে যাচ্ছেন, তাই আপনি যখন বিদেশে যাবেন সরকারি প্রতিনিধি হিসাবে, সরকারি সেইটা যে দেশে বাস করেন না কেন সেই দেশের, এখন যদি আমেরিকার কোনো ব্যুরোক্রেট সে যদি সরকারি সফরে ইন্ডিয়া বা সরকারি সফরে অস্ট্রেলিয়া, সে কিন্তু আমেরিকান সরকারের যে পাসপোর্ট, রেড পাসপোর্ট, সেটা ব্যবহার করবে। আপনি যদি যেখানে আছেন সেখান থেকে কানাডায় যান, আপনি তার দেশের সরকারি পাসপোর্ট ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে ওই সরকার আপনাকে নিরাপত্তা থেকে শুরু করে এভরিথিং দিতে বাধ্য, তাই না? ইন্টারন্যাশনাল একটা আইন আছে, সেই আইন অনুযায়ী কাজগুলি হয়। এখন উনি কি কারণে, প্রশ্ন জাগে যে কি কারণে উনি সরকারি পাসপোর্ট নিলেন না, কেন উনি ওনার নিজস্ব পাসপোর্ট? তার মানে উনি আইন মানেননি। এই কথাটা একটু মিলিয়ে দেখেন। আমি প্রথমেই বলেছিলাম যে তারেক রহমান এসছেন, উনি দেশের প্রচলিত আইন না মেনেই
ভোটার হয়েছিলেন, আপনার মনে থাকার কথা। এই ছোট ছোট জিনিস অপরাধ একটা বড় অপরাধের জন্ম দেয়। যে দেশের প্রধানমন্ত্রী আইন মানে না, সেই দেশের জনগণকে উনি কিভাবে বলেন যে আপনারা আইন মেনে চলুন? মানবেন না তো। কারণ উনি যখন বাংলাদেশে গেলেন তখন অলরেডি তফসিল ঘোষণা হয়ে গেছে। এই তফসিল ঘোষণার পরে বাংলাদেশের প্রতি আইন অনুযায়ী কেউ ভোটার হতে পারে না, রুল, তার ন্যাশনাল আইডি হবে না। সুতরাং ওনার যদি এই ইচ্ছাই থাকতো তাহলে উনি লন্ডনে কেন এটা করেননি? তাহলে উনি কিভাবে নির্দেশ দিবেন এই ওনার তথাকথিত এই তথ্য উপদেষ্টাকে যে আপনার এই রেড পাসপোর্ট ব্যবহার করতে হবে? কারণ উনি নিজেই তো আইন মানেননি। জি জি, আপনাকে তো, আপনি একটা বাড়ির ফ্যামিলির হেড অফ দ্য হাউস হোল্ড, আপনি যখন যাবেন, আপনি যদি নিয়ম মানেন, আপনার সন্তানরা আপনাকে বলবে না যে বাবা তুমি তো নিজেই নিয়ম মানছো না? সুতরাং এই একই ফ্রেমে রাষ্ট্রটা একইভাবে চলে, যে রাষ্ট্রের প্রধান যিনি, তাকে আগে নিয়ম মানতে হবে। নিয়ম মানলে ওনার গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় হচ্ছে, কিন্তু এতগুলি শিশু মারা যাচ্ছে সেখানে যাওয়ার সময় হচ্ছে না। এই যে অপরাধগুলি সংগঠিত হচ্ছে সেগুলি করার সময় হচ্ছে। এখন ওনাকে দেখে কি কারণে ওনার ভিসা ছিল কিনা সেটা দেখতে হবে। তার মানে উনি রেড পাসপোর্টধারীদের অনেক সময় ভিসা বা কোনো কিছু দরকার হয় না। এখন ওনার যদি সাধারণ পাসপোর্ট দেয়, ওনার সাধারণভাবে ট্রিট করবে, তাই না? তারপরেও আমি দেখেছি ইন্ডিয়া বা অন্যান্য দেশে এই ব্যাপারগুলি খুব তারা ভালো সার্ভিস দেয়। আমি আমার 2017 সালে, 17 না তার আগে 13 সালে আমি একবার ঢাকা থেকে কলকাতা হয়ে দিল্লি ওই দিক দিয়ে যাচ্ছি। তা আমি ঢাকা এয়ারপোর্টে গেলে আমার পাসপোর্টে বলছে আপনার কোনো টিকিট নেই। আমি বললাম যে আমি বোর্ডিং কার্ডে প্রিন্ট করে আনছি বাসা থেকে। ভাই আমার বলছে না, দিবে না। তারপর বলছে ঠিক আছে আমি দিতে পারি, আপনি কলকাতায় যে আর ফ্লাই করে। আমি কলকাতায় গেছে, বলছে এভরিথিং ইজ ওকে। আমি দেখি এখন ওরা ওদের কাস্টমার সার্ভিসকে অনেক ডেভেলপ করেছে, কারণ ওরা চায় যে ওদের দেশে পর্যটন শিল্পটা গড়ে উঠুক। আপনার পর্যটন শিল্পের মাধ্যমে অনেক টাকা ইনকাম হয়, তাই না? মানুষ আসবে, ঘুরবে, টাকা ইনকাম করবে। আমাদের যেমন আমি এর আগে বলছিলাম, সেন্ট মার্টিনকে ঘিরে একটা পর্যটন শিল্প গড়ে উঠেছিল, এবং আপনার এই আমাদের কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবনকে এইটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন উনি কেন, আমার কথা হচ্ছে একজন সরকারের এইরকম দায়িত্বপূর্ণ ব্যক্তি কিভাবে তার মানে দেশের পাসপোর্ট ব্যবহার না করে কেন উনি নিজস্ব ব্যক্তিগত, তার মানে ওনার কোনো উদ্দেশ্য আছে? জি জি, এটা বাংলাদেশের জন্য একটা বেজ্জতি, কিন্তু এটা একটা দেশের জন্য ডেফিনেটলি। কারণ আপনি যদি সরকারি পাসপোর্টে যান তখন সরকার প্রোটোকল দিতে বাধ্য। একদিকে দেখেন ওখানে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন, তিনি কেন ডিফেন্ড করতে পারেন? উনি তো কূটনীতিক মানুষ, তাই না? উনি তো এই ব্যাপারগুলি জানেন যে ওনারা যখন সফর করেন তখন ওনারা রেড পাসপোর্ট ব্যবহার করেন, কূটনৈতিক লাইন দিয়ে বেরিয়ে যান। একইভাবে ওনার সফর সঙ্গী যারা ছিলেন তারা বেরিয়ে গেছেন, কিন্তু উনি বেরোতে পারেন। তারা তো আইন মেনে কাজ করেছে। উনি একটা দলের লিড করবেন, উনি একটা দেশের নেতৃত্ব দিবেন, অথচ উনি নিয়ম মানবেন না। উনি এখন নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করতেছেন যে আমি একটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমাকে তো চেনা উচিত। আপনি কত দেশে, উনি কে? এইরকম উপদেষ্টা অনেক আছে। এবং উনি সকাল বিকাল ইন্ডিয়াকে খচ্চর দেশ, খাচ্চর দেশ, বাজের দেশ, উনি গত 2 বছর কিন্তু এগুলো বলছেন। তো সেই দেশে আগে থেকে বলা শুরু করছে, তাহলে গেলেন কেন ইন্ডিয়াতে? তাহলে যান কেন ইন্ডিয়াতে? যান না ইন্ডিয়াতে। জি, আচ্ছা আপনি ফিরে আসবেন। আমার কথা হচ্ছে যে আপনি খাবেন ইন্ডিয়ার, পড়বেন ইন্ডিয়ার, আবার আপনি বলবেন যে ইন্ডিয়া খারাপ। তাহলে এগুলো বন্ধ করুন। মানে আপনাকে তো আপনার কথা এবং কর্মের মিল থাকতে হবে। যদি সেই মিলটুকু না থাকে তাহলে তো আপনি এই কাজটা করতে পারবেন না। হ্যাঁ, তো ফরিদ ভাই আপনার কাছে চলে আসি, আমরা ফরিদ ভাইয়ের কাছে চলে আসি। ফরিদ ভাই, আমি চলে আসি বাংলাদেশের কাঁচা রাস্তা প্রসঙ্গে। আমি আশা করবো আপনি সম্প্রতি বিএনপির সংরক্ষিত আসনের এমপি জেবা আমিন খান সংসদে বাংলা ইংরেজি মিলিয়ে যে বাঙালি উনি তারেক রহমানকে তেল দিতে গিয়ে বলেছেন যে ফ্রম দ্য হার্ট, যে উনি হার্ট থেকে তারেক রহমানকে পছন্দ করেন বা রেসপেক্ট করেন। বলেছেন 1600 মাইল অফ কাঁচা রাস্তা, এবং উনি এবং বলেছেন দ্য রাস্তাস আর ভেরি ভেরি ব্যাড সিচুয়েশন, এবং বলেছেন দিস ইজ ডিউ টু দুর্নীতি অফ দি প্রিভিয়াস রেজিম। তো এই যে উনি কাঁচা রাস্তা এখন
বাংলাদেশে আসলেই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে এত কাঁচা রাস্তা রয়ে গেছে? এই ব্যাপারে আমি মাঝে মধ্যে ভাবি উনি কি সাবেক প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেবের আত্মীয় কিনা, কারণ বাবর সাহেব কিন্তু লুকিং ফর শত্রুস বলেছিলেন। তো যাই হোক, এই ব্যাপারে আপনার কি অভিমত? কেন তারেক রহমান বলেন নাই ব্যাক টু ফিউচার? হ্যাঁ, রতনে রতন চিনে শুয়ারে, আর বললাম না বাকিটুকু। তাহলে কি যে এটা কি নর্ম, যে বিএনপিতে এটা নর্মাল, এই বাংলিশ কথাবার্তা মিলিয়ে টিলিয়ে বলা? মনে হয়। বাংলাকে গলা টিপে মেরে ফেলছে। হ্যাঁ, তো ফরিদ ভাই বলেন আপনার কি? শুধু বাংলাকে গলা টিপে মেরেছে এবং ইংরেজি ভাষার পণ্ডিতেরা আত্মহত্যা করবে, বিষয়টা এরকম হয়ে গেছে। যাই হোক, এটা আপনি ঠিকই বলেছেন। আমার মনে হয় তিনি ওই বিএনপির যে আধা শিক্ষিত সম্রাট বাবর ছিলেন, সে অনেকে কিন্তু জানে না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আধা শিক্ষিত। ঠিক আছে, যারা আমাদের সনদ নিয়ে কথা বলতে আসেন তাদের বলতে চাই, আপনাদের যে মহামান্য পীরানে পীর দস্তগীর সম্রাট বাবর, তিনি কিন্তু আধা শিক্ষিত। যাই হোক, এখন বুঝে নিয়েন কে কত শিক্ষিত। বিশ্বাস না হয় তাকে গিয়ে জিজ্ঞেস করবেন আপনারা। আমার দুর্ভাগ্য অথবা সৌভাগ্য, যখন তিনি লাগেজের ব্যবসা করতেন, আমরা তো বুঝতাম না লাগেজ ব্যবসা কি। আমরা থাইল্যান্ডে যেতাম হইলো বেড়াইতে, পরে মনে পড়েছে এই লোকটাকে মনে আছে যে তিনি লাগেজ ব্যবসা করা থেকে হাফ শিক্ষিত লোকটা শুধুমাত্র তারেক রহমানের পদধূলির কারণে, তার পাও ধোয়া পানি খাওয়ার কারণে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে গেছিলেন। তিনি বলেছিলেন উই আর লুকিং ফর শত্রুস। সম্ভবত এই যে আমি যেহেতু ভদ্র মহিলা, আমি কোনো নারী বিদ্বেষী বক্তব্য দিতে রাজি না, কিন্তু তাই সাধারণভাবে একটু বলতেছি, ভাবির পোলারা হইলে ততক্ষণ ধুয়ে দিতাম। তো আমার এই ভাবি বা আপা বা আমার বিআইন, তিনি যে সুন্দর ইংরেজি বলেছেন, আমার ধারণা সম্রাট বাবর বলেছে যাক এতদিনে আমার একটা মুড়িদান পাওয়া গেল। ঠিক আছে, আবার মহিলা মুড়িদান, সম্ভবত সবচেয়ে বেশি খুশি সম্রাট বাবর। সেটা তো গেলই। আপনি যেটা বললেন, দেখেন খাল কাটলো বিএনপি, বললো যে তারা 15 দিনে বাংলাদেশে অর্ধেক খাল কেটে ফেলেছে। এইখানে দুর্নীতি আওয়ামী লীগ কেমনে করলো আমি তো বুঝতে পারলাম না। আমি অঙ্কে খুব কাঁচা, আমি অঙ্কে সবসময় সর্বদাই কম নম্বর পাইতাম, কিন্তু এত কাঁচা না যে 18 মাস ক্ষমতায় থাকলো হইলো তাদের তাদের বড় ভাই বা দুলা ভাই বা খালাতো ভাই ডক্টর ইউনূস আদম ব্যাপারী, তিনি 18 মাস ক্ষমতায় থাকলেন, আর এরা ক্ষমতায় থাকলো তখন করলো খাল খনন। এইখানে দুর্নীতি আওয়ামী লীগ কিভাবে করলো আমি বুঝতে পারলাম। আমি তো অঙ্কে দুর্বল, আমাকে যদি তারা একটু বুঝাই দিত আমি খুব খুশি হইতাম। আমি অঙ্কে দুর্বল হইতে পারি, বাংলাদেশের মানুষ এত অঙ্কে দুর্বল না। ঠিক আছে, তারা কিন্তু এটা বুঝে গেছে এই ইয়ার কি ফাইজলামি। এই যে আমাদের সাবেক র্যাবের প্রধান বেনজির আহমদ, তার বিরুদ্ধে কি বললো, তিনি নাকি প্রথমে বললো শত শত কোটি, তারপরে যখন তাকে খুঁজে পাওয়া গেল তখন বলল যে হাজার হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন। সর্বশেষ আমরা জানলাম, আমিও বিশ্বাস করতে পারি নাই, আমি ভেবেছিলাম 1400 কোটি টাকার চার্জশিট দিয়েছে, পরে শুনি 14 কোটি টাকা। অর্থাৎ যার গরু সেই এখন বলতেছে আমার গরু বিয়ায় নেই। মানে চার্জশিট দিল ইউনূসের আমলে মামলা, চার্জশিট দিল আমার ভাবির পোলাদের সরকার, আমাদের জাতীয় ভাইয়ার সরকার, 14 কোটি। তাহলে এখন কে আসামি করা, কাকে আসামি করা উচিত আমি তো বুঝে উঠতে পারতেছি না। বেনজির আহমেদ নাকি যারা এতদিন বললো বেনজির আহমেদ সাবেক র্যাবের প্রধান, ধরে নিলাম তিনি দুর্নীতি করেছেন, মেনে নিলাম, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে ওই যে আমার শ্রদ্ধেয় কমরেড মঈনুদ্দিন খান, বা ধরে নিলাম তিনি দুর্নীতি করেছেন। ভাই 1000 কোটি টাকা লেখো, 1500 কোটি লেখো, কমসে কম 100 কোটি লেখো। এইভাবে বেজ্জতি করার কোনো মানে হলো? সেখানে আমার ভাবির পোলাদের পিএস 200, 300, 400 কোটি টাকা মারে। যেরকম দাঁড়িয়ালা তানভীর নাকি এই মাত্র ঈসা নবীর সাথে আসর নামাজ পড়ে টপ করে পৃথিবীতে পদার্পণ করেছেন, সেই ভাবির পোলার নামেও বই কেলেঙ্কারি, প্রিন্টের কেলেঙ্কারি 400 কোটি। তাহলে সেইখানে বেনজির আহমেদকে এত বড় দুর্নীতিবাজ, আরে তো আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ, এত ক্ষমতা দর, মাত্র 14 কোটি টাকার চার্জশিট। ইস, আমার তো মনে হয় বেনজির সাহেবের 11 উপরে মামলা করা উচিত, একটা আমার নামে কেন মাত্র 14 কোটি টাকা দিই? একদম পুরা বেজ্জতি। আমি যদি বেনজির আহমেদ হইতাম, আমি তাকে নাকি দুবাই ধরেছে বলে আমি দুবাই থেকে মামলা করতাম, বাট আমার ইজ্জত, আমার মুখটাই নষ্ট করে দিয়েছে। এটা বলা উচিত। যেটা বললেন, এই যে আমাদের আপারা ভাবিরা সংসদে যা বলতেছে, কাজ না থাকলে না খই বাঁচতে হয়। বিএনপির নেতা, বিএনপির এমপি, বিএনপির মন্ত্রী, বিএনপির মুসলেকা সরকারের মুসলেকা বিরোধী দল, আমার ভাবির পোলারা, তারপরে কি বলে আর স্বতন্ত্র প্রার্থী যারা মুসলেকা স্বতন্ত্র প্রার্থী, এতে তো কোনো কাজ নাই। তো কাজ না থাকলে তখন খই বাঁচতে হয়, খই বাঁচতেছে। খই ভাজাও কিন্তু একটা কাজ, দিন শেষে খই ভাজলে সেটা শীতকালে মোটামুটি আত্মীয়দের খাওয়ানো যায়। এরা যদি আরো কোনো প্রবাদ থাকে বানাইতে হয়, তো কোনো কাজ নাই।
চাইলে ডাইলে একসাথে করে দিছে, চাল ডাল বাঁচতেছে, আর কোনো কাজে তাই না, উদ্ভট কথা বলতেছে, উদ্ভট শব্দ উচ্চারণ করতেছে, সংসদে উদ্ভট বিষয় আনতেছে। এখানে হামের শিশু টিকার অভাবে শিশু মারা যায় কথা নাই, এখানে চুক্তিতে আমাদের 60 কোটি টাকার জাহাজ চলে গেল কোনো কথা নাই, এখানে ডিম আনবেন আমেরিকা থেকে, তারপরে তারেক রহমানের মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রতিমন্ত্রী ডক্টর জাহিদুর রহমান সাধারণ পাসপোর্ট ব্যবহার করে, কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে দিল্লি এয়ারপোর্টে নাজেহাল হয়েছেন। এবং দিল্লি এয়ারপোর্টে সিকিউরিটি লোকজন তাকে নেশৈরি বলেছে যে এই নেশৈরি লোকটা কিভাবে একটা মানে উপদেষ্টা হয় একটা প্রধানমন্ত্রীর, বলেছে যে সে একটা নেশাগ্রস্ত একটা লোক, সে কিভাবে একটা প্রধানমন্ত্রীর। আচ্ছা আমি বুঝলাম না, আমরা তো পৃথিবীর বহু দেশে গিয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু কখনো কোনো দেশে বলে নাই নেশারি দেখতে দেখতে নেশাগ্রস্ত, তাকে কেন নেশাগ্রস্ত বলে 2 ঘন্টা তাকে নাজেহাল করে তারপরে দিল্লি ঢুকতে দিল, তখন আবার তিনি রাগ করে দিল্লি না ঢুকে দেশে ফিরে আসলেন, এসে তারপরে চোটপাট করলেন এবং শুনলাম পররাষ্ট্র খলিল বলছে ভারতের বিরুদ্ধে স্যাংশন দিবে। বাংলাদেশ কি ভারতের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার মতো? আমি লোভ সামলাইতে পারতেছি না, প্লিজ আমাকে 30 সেকেন্ড থেকে সময় দিবেন। মানে কে বলেছে ভারতের বিরুদ্ধে স্যাংশন দিবে? আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব নাকি বলেছে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ইনক্লুডিং উইথ লাইক দেয়ার ইজ এ পসিবিলিটি দে আর কনসিডারিং অ্যাবাউট স্যাংশন। ও তাই নাকি? ব্লেজার খলিলের এত বড় সাহস! আমি দোয়া করি জামাতের সেই কি তাহের নাই কাহের তার ভাষায় বলি, আমি দোয়া করতেছি আমাদের ব্লেজার খলিল ভারতের উপরে স্যাংশন জারি করুক, আমরা একটু দোয়া করতেছি। জি প্লিজ, সরি ইন্টারাপ্ট করা। আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে আমিও ফরিদ ভাইয়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে কথা বলি যে যদি পারেন তাহলে দেন, আমরা একটু দেখি মুরাদ কতটা আছে, তারেক রহমানের গাটস কতটা আছে, তারেক রহমানের যদি কোমরে জোর থাকে তাহলে দেন, আমরা দেখতে চাই। কথা এবং কর্মের মিল থাকতে হবে, যদি দিতে পারেন আমি খুশি হব। আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তি ওপিনিয়ন, আমি যেখানে থাকি সেই দেশের আমাদের ধর্ম অনুযায়ী যে সেই দেশের আইন কানুন মেনে চলতে হবে, আমি সেই আইন কানুন মেনে চলি এবং বাই আমেরিকান সেটা বিশ্বাস করি, এবং বাই বাংলাদেশি সেটা বিশ্বাস করি। আমি সবচেয়ে খুশি হব। আপনি কেন অন্য দেশের জিনিস কিনেন? আপনার দেশে তখনই জিনিস আসবে যখন আপনি কিনবেন, আপনি যদি না কিনেন তাহলে আসবে কেন? আজকে যদি আপনি অস্ট্রেলিয়াতে যদি আপনার আমেরিকান প্রোডাক্ট বা ব্রিটিশ প্রোডাক্ট বা জার্মান প্রোডাক্ট না কিনেন, আপনার সেখানে ঢুকবে? বলেন আমাকে, ঢুকবেন? জনগণকে এটা করতে হবে। আপনি এখন আমি যদি না, এখন বাংলাদেশের